বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম। তোমাদের নবম ও দশম শ্রেণীর যে বিজ্ঞান বই আছে সেই বিষয়ে প্রাত্যহিক জীবনের তড়িৎ এই অধ্যায়ের ক্লাসগুলো আমরা নিয়েছি। এটা হচ্ছে আমার দশম ক্লাস। আশা করি তোমরা এই আগের ক্লাসগুলো দেখেছো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব এবং তোমরা আগের ক্লাসগুলো বুঝতে পেরেছো, অনেকে আমাকে বলেছো এবং বাড়ির কাজগুলো দিয়েছো। তাহলে আজকে আমি তোমাদের একটা ক্লাস নেবো, সেটা ছবিগুলো তোমরা দেখো প্রথমে, তারপরে তোমরা বলবে এটা আজকে আমরা পাঠটা কি, ছবি দেখে তোমরা বলতে পারবে। এখানে কি দেখো তো, প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি একটা মেয়ে একটা মোমবাতি জ্বালিয়ে পড়তেছে, ঠিক আছে। আরেকটা ছবিতে আমরা দেখতেছি কি তারগুলো এলোভাতারিভাবে আছে, একটা তারা একটা সাথে সংযুক্ত এবং এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে এখানে তারগুলো একটা সাথে একটা লেগে আছে। এবং এখানে ট্রান্সমিটারগুলো দেখা যাচ্ছে যে কি তারগুলো এখানে পুরাতন হয়ে ভেঙে পড়ে আছে, অথবা একদিক সেদিক নড়াচড়া করতেছে, বাতাস দিলে হেরা দুলে পড়তেছে। আরেকটাতে হারিকেন দিয়ে ছাত্ররা কি পড়তেছে, বোঝা যাচ্ছে এরকম বই এখানে। তাহলে এই যে পড়ালেখা করতেছি, এইটাতে আমরা কি বুঝতে পারি? অবশ্যই লোডশেডিং। কারণ কারেন্ট চলে গেলে তো আমরা কী ব্যবহার করি? মোমবাতি অথবা হারিকেন। আর কারেন্টগুলা লাইন এলোপাতারি এবং ট্রান্সমিটারগুলো ভাঙ্গা চূড়া, সেটা আমরা বুঝতে পারি কি লস, সিস্টেম লস। মানে যে সিস্টেমের মধ্যে কারেন্টগুলো, তড়িৎ লাইনগুলো সুন্দর থাকতো এবং ট্রান্সমিটারগুলো ভালো থাকতো, সেই সিস্টেমের মধ্যে নাই, যা একটা অসাবধান অবস্থা আছে, সেটা আমরা বলতে পারি কি সিস্টেম লস। তাহলে আজকের বিষয়টা হচ্ছে সিস্টেম লস ও লোড শেডিং। তাহলে আমাদের আজকের এই পাঠের বিষয়বস্তুর নাম কি দেখি? পাঠটির নাম হচ্ছে সিস্টেম লস ও লোডশেডিং। সিস্টেম লস ও লোডশেডিং আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে, এবং এই সিস্টেম লস ও লোডশেডিংয়ের মধ্যে যে শিকড়ফলগুলো আছে, সেই শিকড়ফলগুলো আমরা দেখি। 1 নম্বর হচ্ছে কি সিস্টেম লস কি তা বলতে পারবে। 2 নম্বরই সিস্টেম লসের কারণ ও প্রতিকার ব্যাখ্যা করতে পারবে। তারপর লোডশেডিং কি তা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ শিকড়ফলগুলো আমরা, এই তিনটা শিকড়ফল আমরা আজকে আলোচনার মধ্যে কি করতে পারবো, বুঝতে পারবো। সিস্টেম লসটা কি? সংজ্ঞা: সঞ্চালন তারের রোধের কারণে যে তড়িৎ শক্তির অপচয় হয় তাকে আমরা কি বলি? সিস্টেম লস বলি। কারণ আমরা বাসা বাড়িতে দেখা যাচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনটা যেভাবে হয়, বিদ্যুৎ উৎপাদন হয় যে সাবস্টেশন, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে চলে যায় কি সাবস্টেশন, আর সাবস্টেশন দ্বারা বিদ্যুৎ বিতরণে। তাহলে বিদ্যুৎ উৎপাদন থেকে বিদ্যুৎ বিতরণ মাঝামাঝি যে একটা তড়িৎ প্রবাহ তার আছে, সেখানে একটা রোধের বাধা প্রাপ্ত হয় এবং তড়িৎ প্রবাহ যে হয়ে যায়, সেখানে দেখা যাচ্ছে যে রোধ আছে এবং পরিবাহী তারের মধ্যে রোধ আছে। রোধের কারণে সেখানে একটা তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তি উৎপন্ন হওয়ার কারণে তারের মধ্যে দিয়ে তখন এটা একটা অপচয় হয়। এই অপচয়টা হচ্ছে কি সিস্টেম লস। তো সঞ্চালন তারের রোধের কারণে যে তড়িৎ শক্তির অপচয় হয় তাকে আমরা কী বলি? সিস্টেম লস বলি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হয়, তারপর সাব স্টেশন, বিদ্যুৎ উৎপাদন যেখান থেকে হয় সেখান থেকে যাবে সাব স্টেশনে, সাব স্টেশন যাবে বিদ্যুৎ বিতরণে। তো বিদ্যুৎ বিতরণে যখন উৎপাদন হয় আর বিতরণ মাঝামাঝি যে রাস্তা, সেটান দিয়ে কীটা হয়, কিছু তড়িৎ প্রবাহী তারের মধ্যে দিয়ে যায়, সেখানে রোধের কারণে তাপ শক্তি উৎপন্ন হয়, আর তাপ শক্তির কারণে বিদ্যুতের অপচয় হয়। আর এই সঞ্চালন তারের রোধের কারণে যে তড়িৎ শক্তির অপচয় হয় তাকে আমরা কি বলি? সিস্টেম লস। আশা করি তোমরা সিস্টেম লসটা বুঝতে পেরেছ। তারপর কি সিস্টেম লসের কারণ? সরবরাহ পদ্ধতির ত্রুটির কারণে হয়। 1 2 নম্বর তড়িতের অবৈধ সংযোগ থাকলে হয়। তড়িৎ সংরক্ষণের ব্যবস্থা নাই, মনিটরিং ব্যবস্থা দুর্বল। তাহলে আমি প্রথমে যেটা সিস্টেম লসের কারণ সরবরাহ পদ্ধতির ত্রুটির কারণে আমরা দেখেছি যে বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয় সেখানে থেকে সাব স্টেশন যায়, সাব স্টেশন থেকে বিদ্যুৎ বিতরণ করে। তো সরবরাহ পদ্ধতির ত্রুটি দেখা যাচ্ছে যে আমরা যখন বিদ্যুৎ সরবরাহ করি তখন এগুলার তারগুলার ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ থাকে বেশি এবং বিভব পার্থক্য থাকে কম। এইটা ত্রুটি একটা। আমরা যদি বিভব পার্থক্যটা বেশি দিই কিন্তু তড়িৎ প্রবাহ যদি কমিয়ে দিই,
তাইলে কিন্তু দেখা গেছে কি সরবরাহটা হবে। তোমাদের বাংলাদেশের যে সিস্টেমে দেখা যাচ্ছে যে সরবরাহ পদ্ধতির ত্রুটিটা হচ্ছে এরকম যে তারা তড়িৎ প্রবাহটা বেশি দেয়, বিপরীতে কম দেয়, যার কারণে তড়িৎ প্রবাহ বেশি হওয়ার কারণে সেখানে অনেক সমস্যা হওয়ার কারণে তড়িৎ তারের মধ্যে রোদের বাধা বেশি হয় এবং সেখানে তাপ উৎপন্ন হয়ে অপচয় হয়। সেজন্য সরবরাহ পদ্ধতি ত্রুটিটা যদি আমরা বিভব পার্থক্য যদি কী করতে পারি, কমিয়ে আনতে পারি, বিভব পার্থক্যটা যদি বেশি দিই আর তড়িৎ প্রবাহ কমিয়ে দিই, তাহলে সরবরাহ পদ্ধতিটা ত্রুটিটার সমাধান হবে এবং সরবরাহ পদ্ধতিটা এইভাবে আমরা সমাধান করতে পারি। তড়িতের অবৈধ সংযোগ দেখা যাচ্ছে যে কিছু অসাধু লোক বা আমরা বলবো যে যারা অসাবধানবশত কাজটা করে থাকে, আমরা তাদেরকে বলবো যে এই মানুষগুলা আমাদের সমাজের জন্য এবং দেশের জন্য খুবই ক্ষতিকর। যেমন আমাদের সরকারের একটা টার্গেট থাকে যে বিদ্যুতের যারা কাজ করি যে একটা দেশের চাহিদা কতটুকু, এই চাহিদা অনুপাতে তারা বিদ্যুৎ করে উৎপন্ন করে। এখন দেখা গেল আমাদের দেশে একটা চাহিদা ন্যূনতম আছে প্রায় অনেক মেগাওয়াট, আমরা ইউনিট বলতে পারি কয়েক হাজার মেগাওয়াট, কিন্তু দেখা গেছে যে এই তারটা সংযোগ যতটুকু আমাদের চাহিদা মতো দেওয়ার কথা দিয়েছে সরকার, কিন্তু তত অবৈধ সংযোগ যেতে গেলে সে কোনো ধরনের মিটার নেবে না, সে কোনো ধরনের লাইন নেবে না, সে রাত্রিবেলা তার বাড়িতে কী করবে, মেইন লাইন থেকে একটা কারেন্টের লাইন দিয়ে তার বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে চালাবে। কিন্তু এই হিসাবটা কিন্তু আমাদের মিটার নেই, সেজন্য সে কী করবে, অবৈধভাবে সে কারেন্টের তারটা ব্যবহার করতেছে, কিন্তু কোন ধরনের তার কাজটা তৈরি ব্যবহার করতেছে সেটা কিন্তু তার আমাদের চাহিদা এবং এই যে উৎপাদন এটার মাঝামাঝি পড়তেছে না, সে অবৈধভাবে সংযোগ দিতেছে। এভাবে দেখা গেছে অসংখ্য মানুষ এরকম একটি খারাপ কাজ করতেছে, তড়িতের অবৈধ সংযোগ দিচ্ছে এবং সেই কারণে আমাদের সিস্টেমে লস হচ্ছে, মানে চাহিদার থেকে আমাদের যে উৎপাদন হচ্ছে সেটার পরিমাণটা কমে যাচ্ছে, উৎপাদন যা হয়েছে। তো এই জন্য তড়িতের অবৈধ সংযোগ যারা করে তারা এই সংযোগটা খুবই ক্ষতিকর দেশের জন্য এবং সিস্টেম লসের জন্য প্রধান কারণও দাঁড়িয়ে আছে। তো তড়িৎ সংরক্ষণের ব্যবস্থা নেই পৃথিবীর বিভিন্ন দেশে তার মোট চাহিদা যতটুকু আছে সে অনুপাতে সরবরাহ করবে, করার পর এবং এর উপরে যে বিদ্যুৎগুলো থাকবে সেটা সংরক্ষণ করে রাখবে, যেটা আমার যখন শর্ট পড়বে তখন সংরক্ষণ করে দেব। কিন্তু আমাদের দেশে সে সংরক্ষণের কোনো সুযোগ নেই, সিস্টেম নেই, কারণ চাহিদাই মেটানো হচ্ছে না। আমাদের যতটুকু চাহিদা এর চেয়ে কম পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যার কারণে সিস্টেম লস হয় এবং তড়িৎ সংরক্ষণের ব্যবস্থা নাই বললেই চলে। যদি সংরক্ষণ ব্যবস্থা থাকতো তাহলে লোডশেডিংয়ের পরিমাণ অনেক কমে আসতো। তারপরেও অনেক ভালো আমাদের দেশে আগের থেকে এখন বর্তমান সময়ে তড়িৎ যে সিস্টেম লস বা এটা কিছুটা হলেও কম, তাহলে আগে অনেক বেশি ছিল। মনিটরিং ব্যবস্থা দুর্বল, যেটা আমি বলবো যে একটা তার আছে বাসা বাড়িতে, দেখা গেছে যে কারেন্টের তারগুলো সংযোগ সুন্দরভাবে আছে কিনা, দেখা যায় অনেক সময় দেখা গেছে গাছ পরে ভেঙে যায়, ট্রান্সমিটার নষ্ট হয়ে যায়, তারপর অনেক মোটা তার দিয়ে থাকে এবং তারগুলা সঠিকভাবে কাজ করতেছে না এবং দেখা গেছে যে একটা মানে দুর্বল একটা ট্রান্সমিটার দিয়ে কাজ চলতেছে, সেখানে তড়িৎ প্রবাহ বেশি হচ্ছে, বৈদ্যুতিক প্রবাহ থেকে বেশি হচ্ছে, এখানে তড়িতের যে সরবরাহটা খুব বেশি পরিমাণে যাওয়ার কারণে তাদের চাহিদা অনুযায়ী আমাদের যে উৎপাদন হয় সেই উৎপাদনটা মানে কমে যাচ্ছে এবং সঠিকভাবে তারা কারেন্টের তারগুলো এবং মনিটরিং যারা আছে দায়িত্বশীল পার্সন তারা যদি সবসময় সতর্ক থাকে, কারেন্টের লাইনগুলো ঠিক আছে কিনা, সরবরাহ ঠিক আছে কিনা, বিদ্যুৎ পার্থক্য ঠিক আছে কিনা বা তড়িৎ প্রবাহ সঠিকভাবে হচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি মনিটরিং যারা করে তারা এখানে একটা ঘাটতি থাকে, দেখা গেছে যে আলোচনা করে পর্যালোচনা করে। এই যে মনিটরিং ব্যবস্থা দুর্বল শক্তিশালী না হওয়ার কারণে আমাদের মনিটরিং ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে সিস্টেম লস হয়। তাহলে আমরা সিস্টেম লসটা বুঝতে পারলাম, সঞ্চালন তারের রোধের কারণে যে তড়িৎ শক্তির অপচয় হয় তাকে আমরা কি বলবো, সিস্টেম লস বলবো। এই সিস্টেম লসটা আমরা এই 4টি কারণে আমরা হয় এবং 4টা কারণে আমরা যদি রোধ করতে পারি তাহলে আমাদের প্রতিকার পাবো বা সফলতা আসতে পারবে। এখন আমরা দেখলাম সিস্টেম লসের কারণ, এখন আমরা সিস্টেম লসের প্রতিকার মানে কি করলে আমরা সিস্টেম লস থেকে বের হয়ে আসতে পারবো। সিস্টেম লসের প্রতিকারটা আমরা যদি করতে চাই তাহলে প্রথমত আমাদের সরবরাহ পদ্ধতির উন্নয়ন করতে হবে। সরবরাহ পদ্ধতি আমরা প্রথমে বলেছিলাম যে বিদ্যুৎ যখন উৎপাদন হয় সেখান থেকে সাব স্টেশনগুলোতে যায় আর সাব স্টেশন থেকে আমরা বিতরণ করি। তো
তো এইরকম সরবরাহ পদ্ধতি উন্নয়নটা যদি আমরা করতে চাই, যখন দেখা গেছে আমরা বলছিলাম যে সরবরাহ পদ্ধতিটা আমাদের যে তড়িৎ প্রবাহটা বেশি থাকে, বিভব পার্থক্য কম থাকে, তখন যদি আমরা বিভব পার্থক্যটাকে যদি আমরা বাড়িয়ে দিই আর তড়িৎ প্রবাহের মানটা কমিয়ে দিই, তখন যে তারের মধ্যে যদি কারেন্ট যাবে, তখন কারেন্টের লাইনটা তাপ উৎপন্ন কম করবে এবং উপচয় হবে কম, সিস্টেম লসটা কমিয়ে আনা যাবে। অর্থাৎ সরবরাহ পদ্ধতি উন্নয়নটা আমরা কী করতে চাই, তড়িৎ প্রবাহ লাইনের মধ্যে থাকবে বেশি, আর কম থাকবে, আর বিভব পার্থক্য বেশি থাকবে, তখন তারের মধ্যে দিয়ে আর কি হবে না, এই যে তাপ উৎপন্ন কম হবে, অপচয় হবে না। তাপ উৎপন্ন হওয়া মানে কি, এই বিদ্যুৎটা অপচয় হয়ে নষ্ট হয়ে যাওয়া, মানে তড়িৎ লসের, সিস্টেম লসের একটা কারণ হতে পারে। এই জন্য সরবরাহ পদ্ধতি আমরা উন্নয়ন করতে হবে। এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, আমরা বারবার বললাম যে অবৈধ সংযোগ কি, যখন আমাদের কারেন্টের মূল তারের মধ্যে যতটা মিটার আছে এবং সরকার চাহিদা মতো আমাদের কারেন্ট দিচ্ছে, তখন দেখা যাচ্ছে কিছু অসাধু মানুষ আছে কী করে, তারা বাসা বাড়িতে তাদের মিটার ছাড়া মেইন লাইন থেকে তারা কারেন্ট সংযোগ দিয়ে বাসা বাড়িতে নিয়ে কাজ করতেছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চালাচ্ছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, কৃষিকাজে বা অন্যান্য যেগুলো বেশি ধরনের ভারী ইঞ্জিন ব্যবহার করা হয়, সেগুলো রাস্তার অন্ধকারে তারা অবৈধ সংযোগ দিয়ে এবং কিছু অসাধু যারা কাজ করে কারেন্টে, তাদেরকে কিছু হাত করে কাজ এগুলো দিয়ে তারা অবৈধ সংযোগ করে। যদি আমরা সঠিক মনিটরিংয়ের মাধ্যমে এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ করতে পারি এবং যারা কারেন্টে যারা কাজ করে তারা সৎ এবং আদর্শবান হয়ে নৈতিকতা, দায়িত্ববোধ নিয়ে যদি অবৈধ সংযোগগুলোকে বিচ্ছিন্ন করতে পারে, তাহলে আশা করি সিস্টেম লসের যে কারণগুলো সেগুলো কিছুটা কমবে এবং আমাদের লোডশেডিংটাও কমবে। তো অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করতে হবে। মনিটরিং ব্যবস্থা জোরদার করুন, আমি আগেই বলেছি যে তড়িৎ প্রবাহ উন্নয়ন করতে গেলে যারা মনিটরের দায়িত্ব থাকে তারা এটাকে জোরদার করতে হবে। এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণও ওই মনিটরিংয়ের যারা দায়িত্বে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু এই কাজটা সঠিকভাবে করতে পারলে, জোরদার করতে পারলে মনিটরিং ব্যবস্থা, তাহলে সিস্টেম লসের কিছুটা হ্রাস পাবে। কারণ যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব, তারা যদি প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা সময়, প্রতিটা দিন যদি মনিটরিংয়ে রাখে কর্মকর্তাগুলোকে, যে এই এলাকার সাব স্টেশন থেকে এই বিতরণটা এভাবে হচ্ছে কিনা, তাদের লাইন ঠিক আছে কিনা, বা অবৈধ সংযোগ যারা আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা করে দেওয়া হোক, এবং তাদেরকে যেন বোঝানো হোক যে দেশের সম্পদ, একজন যদি আমরা অবৈধভাবে সংযোগ করি, এটা চাহিদার, মূল চাহিদার কারেন্ট থেকে চলে যাচ্ছে, এলাকার ক্ষতি হবে, বিদ্যুতের লস, সিস্টেমের লস হবে। তো এই জন্য মনিটরিং ব্যবস্থা জোরদার যদি করা যায়, তাহলে আমরা আশা করি এই সিস্টেম লসের কিছুটা কারণ আমরা কমাতে পারবো। আর সিস্টেম লসের কারণে কিন্তু আমাদের বিরাট বিদ্যুতের অনেক অপচয় হয়, আর বিদ্যুৎ অপচয়টা আমাদের জন্য খুবই ক্ষতিকর। তো আশা করি সরবরাহ পদ্ধতি উন্নয়ন আমরা যেটা বুঝতে পেরেছি, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, মনিটরিং ব্যবস্থা জোরদার করুন, সিস্টেম লসের প্রতিকার, এই তিনটা করলে আশা করি সিস্টেম লসটা আমরা কী করতে পারবো, প্রতিরোধ করতে পারবো, প্রতিকার হবে। তাহলে এখন আমরা দেখি আরেকটি অংশ ছিল কি, এই যে চিত্র ছিল এবং লোডশেডিং। এখানে একটা চিত্র দেখে তোমরা দেখো, একটা মেয়ে পড়ছে, তার সামনে কি হারিকেন, একটা মোমবাতি, তার মোমবাতি যায়, মোমবাতি কখন মানুষ চালায়, যখন তার বিদ্যুতের প্রয়োজন নেই। আসলে আমরা সামাজিকভাবে লোডশেডিংয়ের উদাহরণটা আমি এরকম বলি যে আমরা একটা কাম মনস্থির করলাম যে একটা কাজ করব, বা একটা এতটুকু অংশ আমি পড়ালেখা করবো, বা এতটুকু অংশ আমি কম্পিউটারের মধ্যে টাইপিং করব। তখন আমি টেবিলে বসলাম বা কম্পিউটারের সামনে বসলাম, তখন কারেন্টটা চলে গেল। এটা একটা লোডশেডিং। তো লোডশেডিং আমি বলবো, যখনই একটা দেশের উৎপাদন চাহিদা বেশি থাকে, মানুষের খুব বেশি চাহিদা থাকে, আর উৎপাদন কম থাকে, তখন এটা লোডশেডিং। আমি আবার বলি, যখনই একটা দেশের বা একটা এলাকার মধ্যে চাহিদা থাকবে বেশি, উৎপাদন কম, তখন সেটা হবে লোডশেডিং। অর্থাৎ চাহিদা বেশি, উৎপাদন কম, তখন সেটা হবে কি, লোডশেডিং। চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম, সেটা হবে লোডশেডিং। এক কথা উত্তর। এরপর আমি সংজ্ঞা আকারে বলি, যখন প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হয়, সে সময় কোনো কোনো সাব স্টেশনকে গ্রাহকের চাহিদার তুলনায় কম তড়িৎ শক্তি থাকায় কিছু সময়ের জন্য বাধ্য হয়ে কিছু কিছু এলাকায় তড়িৎ প্রবাহ বন্ধ রাখা হয়, একে লোডশেডিং বলে। আমি আবার কথাটা বলি, যখন দেখা যাচ্ছে যে একটা এলাকায় খুব সুন্দরভাবে বিদ্যুৎ চলছে, তার চাহিদা মতো হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে, আরেকটা এলাকায় ঘন্টার পর ঘন্টা সে বিদ্যুৎ পায়নি, অনেক কষ্টের মধ্যে তারা লেখাপড়া করতে পারতেছে না, অফিস আদালতে কাজ করতে পারতেছে না, বিভিন্ন ধরনের কম্পিউটারের কাজ করতে পারতেছে না, তারা অসহায় অবস্থায় আছে। তখন তারা কি করে, অভিযোগ করে যে আমার এলাকায় কারেন্ট নেই।
তখন যে এলাকায় কারেন্ট আছে সঠিকভাবে চলতেছে সেই এলাকার কারেন্টের লাইনটা মানে সাবস্টেশন থেকে বন্ধ করে তারা ওই যে এলাকায় কারেন্ট ছিল না সে এলাকার দেয়। তো এই যে একটা এলাকা আছে একটা এলাকা নাই, একটা এলাকা বন্ধ করে একটা এলাকা বিদ্যুৎ সরবরাহ করে, এই যে সিস্টেম এটার নাম হচ্ছে লোডশেডিং। আর লোডশেডিং কেন হয়? চাহিদার থেকে যখন উৎপাদন কম হয় তখন লোডশেডিং হয়। তাহলে আমরা সংজ্ঞাসহ উদাহরণটা বুঝতে পারলাম লোডশেডিংটা কী। এখন আমরা লোডশেডিংয়ের কারণ, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন, এটা তো আমি বললাম প্রথমেই আমরা যে সিস্টেম লসের মধ্যে এইটা পেয়েছি যে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন। আমরা যদি কি করতে পারি, চাহিদা অনুযায়ী যদি লোডশেডিংয়ের কারণগুলো আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে হবে যে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ চাহিদা আমাদের বেশি আর বিদ্যুৎ উৎপাদন কম, তখন হয় লোডশেডিং। এটা আমরা জানি। এখন আমি বলবো চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন, কারণ আমাদের দেশে চাহিদা অনেক বেশি, কারণ সিস্টেম লসে আমাদের বিদ্যুতের চাহিদাটা মানে প্রধান যে উৎপাদন হয় সেই বিদ্যুতের অনেকটা অংশ ক্ষতি করে ফেলে, নষ্ট করে দেয় উৎপাদনটা। সেজন্য এবং এই বিদ্যুৎ উৎপাদনের সময় আমাদের দেখা গেছে এখন বিভিন্ন ধরনের কয়লা বা অথবা গ্যাস এই কারেন্ট জ্বালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এখন যদি আরও কয়লা থেকে আরও বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি জ্বালিয়ে যদি আরও চাহিদা আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায়, চাহিদাটা বাড়ানো যায়, এবং তখন আরও কী করা যায়, বিদ্যুৎ উৎপাদনটা বাড়বে। এবং আরও যদি চাহিদা তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেজন্য আমাদের লোডশেডিং হয়। হ্যাঁ, বিদ্যুৎ সিস্টেমের লস আমরা একটু আগে বলেছিলাম যে বিদ্যুৎ সিস্টেমের লস, বিদ্যুৎ সিস্টেমের লসটা কি, যখন একটা বিদ্যুৎ উৎপন্ন হয় যেখান থেকে, হ্যাঁ, সেখানে উৎপাদন থেকে চলে যায় সাব স্টেশনে, সাব স্টেশন থেকে বিতরণ করে বাইরে। তো নুন উৎপাদনটা যেরকমভাবে দেখা গেছে যে আমরা বুঝি যে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সাব স্টেশন থেকে বিতরণ করে, তাহলে উৎপাদন থেকে বিতরণের মাঝখানে যে তার পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা হয়, তখন এখানে একটা পরিবাহী তার আমাদের একটা রোধ সিস্টেম তার কাজ করে। এই রোধের কারণে দেখা গেছে যে তড়িৎ প্রবাহ যদি আই হয় আর তার রোধ আই হয়, তাহলে তার রোধ হবে কি আর, বিবর্তে বলে বি। অর্থাৎ তাহলে এখন দেখা গেছে যে তড়িৎ প্রবাহটা পরিমাণটা বেশি থাকে এবং তার বিভব পার্থক্য কম থাকে, যার কারণে এখানে একটা তাপ সৃষ্টি হয় পরিবাহী তারের মধ্যে। এই তাপ সৃষ্টি হওয়ার কারণে এই বিদ্যুৎ থেকে অপচয়, তাপটা কিন্তু আর অপচয় হয়ে গেল, আর নতুন করে বিদ্যুৎ গ্রেড যুগ হবে না। এই যে পরিবাহী তারের মাধ্যমে যে বিদ্যুতের লসটা হয়, তড়িৎ অপচয় হয়, সেটা আর ফিরে পাওয়া যায় না। এই সিস্টেম লস থেকে আমাদের এই লোডশেডিংটা হয়। বিদ্যুৎ সিস্টেমের লস থেকে আমরা উত্তরণের উপায় আমি বলেছি, এটা আবার বলবো। বিদ্যুতের অপচয় এটা খুবই একটা মারাত্মক অবস্থা আমাদের বাসা বাড়িতে দেখা গেছে, বা গ্রাম অঞ্চলে দেখা গেছে, বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ক্ষেত্রে দেখা গেছে যে একটা ফ্যানের প্রয়োজন। হ্যাঁ, সবসময় দেখা যায় ফ্যান চলতেছে, দেখা যাচ্ছে যে সে ফ্যান বন্ধ, রুম থেকে বের হয়ে গেছে আর ফ্যান চলতেছে। লাইটের দরকার, সে কাজ করতেছে, হ্যাঁ, রুমের মধ্যে লাইটের, মানুষ যখন আসে তখন লাইটের দরকার, রুম থেকে বের হয়ে গেছে তখন রুমের মধ্যে লাইট জ্বালাইতে থাকে, সেটাও বিদ্যুতের অপচয় হয়। এবং বেশি ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসগুলোতে বা বিভিন্ন ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে অনেক লোক থাকে, সেখানে ফ্যান থাকে, হ্যাঁ, লাইট বাল্ব থাকে, অসংখ্য যন্ত্রপাতি থাকে। তারা কী করবে, তাদের অসাবধানবশত তারা বন্ধ না করে মেন সুইচ কারেন্ট চলতেছে, সব কিছু তারা চলে আসতেছে। এরকম আরও অনেক আমরা উদাহরণ দিতে পারি। এই যে অপচয়টা, এবং আমাদের এই অপচয়টার কারণেও আমাদের লোডশেডিংটা হয়, কারণ আমাদের চাহিদা অনুযায়ী এমনিতেই আমাদের উৎপাদন কম। এর মধ্যে যদি আরও আমাদের সিস্টেম লসের কারণে কমে যায় চাহিদা, উৎপাদন, এবং উৎপাদন থেকে কমবে, এবং বিদ্যুতের অপচয় যদি হয় তাহলে আরও কমবে, তাহলে আমাদের লোডশেডিং অবশ্যই হবে। এই কারণগুলো যদি আমরা করতে না পারি, বিদ্যুতের অপচয়টা যদি আমরা সতর্ক না হতে পারি কীভাবে অপচয় হয়, সেই কারণটা আমরা বুঝে সে সমাধান করতে হবে। তারপর বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি। বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি আমি বলি, পরিবাহী তারগুলো রাখে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, কিন্তু এই তারগুলো যদি আমরা এমন কিছু নষ্ট তার বা আমরা কম দামে তার দিই, তখন তারের মধ্যে যে তড়িৎ প্রবাহজন হবে, তখন বেশি পরিমাণে মানে তড়িৎ প্রবাহ হবে, বিভব পার্থক্য বেশি থাকবে। বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ হলে তাদের রোধ বেশি হবে, এবং সেখানে থেকে তাপ উৎপন্ন হয়ে কারেন্ট তারের মধ্যে দিয়ে বিদ্যুৎটা অনেক নষ্ট হয়ে যায়, অপচয় হয়ে যায়। সেজন্য আমরা যদি বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটিগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি, তাহলে আমরা কী করতে পারবো, এই লোডশেডিং থেকে কমতে পারবো। এখন যদি আমরা লোডশেডিংয়ের কারণ এবং প্রতিকার,
এখান থেকে আমি প্রতিকারটা আনসার দিতে পারি যে লোডশেডিংয়ের প্রতিকারটা কী হবে, চাহিদা তুলনায় কম উৎপাদন, এখানে উৎপাদন পরিমাণটা আমাদের বাড়াতে হবে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে অথবা গ্যাস ব্যবহার করে আর অন্য কোনো বিকল্পভাবে আমাদের চাহিদাটা যেহেতু বাড়ছে উৎপাদনটা বাড়াতে হবে। বিদ্যুৎ সিস্টেম লসটা কি, বিদ্যুৎ সিস্টেম লসের যে কারণে হয় সেই কারণগুলো আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সেখানে সিস্টেম লস যদি না হয় সেই সিস্টেম করে আমরা সিস্টেম লসের সমস্যার সমাধান করতে হবে, তাহলে আমাদের লোডশেডিংটা কমে যাবে। আর বিদ্যুতের অপচয়, যে আমরা বলছি অসাবধানবশত আমরা বাসা বাড়িতে কারেন্ট জ্বালিয়ে রাখি, ফ্যান চালিয়ে রাখি, বাল্ব জ্বালিয়ে রাখি, যেটা আমার প্রয়োজন নয় সে সময় আমরা কারেন্ট জ্বালিয়ে রাখি, সে সময় আমাদের এই বিষয়টা অপচয়টা আমাদের বন্ধ করতে হবে। এবং বিদ্যুৎ যান্ত্রিক ত্রুটি, যেটা আমি বলছি যান্ত্রিক ত্রুটিটা আমাদের যে কারেন্টের লাইনের মধ্যে যে দুর্বল তার বা কম দামি তার অথবা নষ্ট তার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ কারেন্টের সরবরাহটা দিয়ে দিই, এটা বন্ধ করতে হবে। এই কাজগুলো করলে আমরা লোডশেডিংয়ের সমাধান প্রতিকার করতে পারবো এবং কারণগুলো জাস্ট আমরা তদন্ত করে এবং প্রতিকারও করতে হবে, তাহলে আমরা লোডশেডিংয়ের যে অভিশপ্ত জীবন সেই কষ্টের জীবন থেকে আমরা উত্তরণ করতে পারবো এবং লোডশেডিংটা কমাতে পারবো। তারপর আমরা দেখি লোডশেডিং এবং সিস্টেম লসের যে প্রভাব, এটা আমরা কীভাবে সামাজিক জীবনে কী করতে উপলব্ধি করি। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যদি একটা কাজ স্থির করি, দেখা যাচ্ছে আমাদের অনেকে মূল্যবান সময় তাকে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, যখন পার্সোনাল কাজে একটা ব্যবস্থা করতে চাই, তখন আমরা অবশ্যই একটা দরখাস্ত লিখবো বা একটা বিল তৈরি করব অথবা একটা ফর্ম তৈরি করব, এই সময় আমরা কাজতে মনস্থির করে টেবিলে বসলাম, বসার সাথে সাথে যখন কারেন্ট চলে যায় তখন একটা মনের মধ্যে বিরক্তি আসে, কাজের প্রতি নিয়ে আসে। এমন দেখা গেছে একটা রুগী, তার এখন রোগ নির্ণয় করা হবে কারেন্টের মাধ্যমে, সে চলে গেল হাসপাতালে, গিয়ে দেখে রুগীকে যখন বসালো তার এখন আলট্রাসাউন্ড অথবা বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, এমআরআই আছে, সেগুলো করবে, তখন কারেন্ট চলে গেলো, তখন এই মুমূর্ষু অবস্থায় রুগী কী হবে, তার ক্ষতি হবে। এই যে সিস্টেম লস বা লোডশেডিংয়ের প্রভাবে আমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এবং একটা শিক্ষার্থী যারা পড়ালেখা বসলো, তারা অনেক প্ল্যান করলো যে আজকে আমি এতটুকু পড়বো, এতটুকু প্যারা আমি শেষ করবো বা এই পাঠ শেষ করবো, তখন সে পড়া টেবিলে বসলো, তখন সে কারেন্ট চলে গেলো, তখন লোডশেডিং প্রভাব এবং সিস্টেম লসের কারণে তো এই সমস্যাটা, তাহলে তার মনের সৃষ্টি হবে যে আমি এখন আর 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে হতো, সে আর পড়তে ইচ্ছা করছে না, তার ঘুম ধরে গেছে, সেজন্য তার ছাত্র লেখাপড়া অনেক ক্ষতি হয়। এই জন্য আরও কিছু জিনিস আছে যে দৈনন্দিন জীবনে সিস্টেম লস ও লোডশেডিংয়ের প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। সিস্টেম লসের প্রত্যক্ষ প্রভাব পড়ে লোডশেডিংয়ের উপর, এতে যে কোনো গতিশীল একটি ব্যবস্থা হঠাৎ ভেঙে পড়ে, বৈদ্যুতিক ইলেকট্রনিক সামগ্রী ব্যাপক ক্ষতি হতে পারে, কলকারখানা উৎপাদন ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন আমাদের দেশের গার্মেন্টস শ্রেষ্ঠ কারখানায় বিদেশি ক্রেতাদের চাহিদা মোতাবেক মালামাল সাপ্লাই দেওয়া সম্ভব হয় না। এর প্রভাবে সাধারণ পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায়। মতো লোডশেডিং ও সিস্টেম লসের ফলে আমাদের সমাজে বিরূপ প্রভাব পড়ে। আশা করি এই সিস্টেম লস এবং লোডশেডিংয়ের প্রভাব এবং সিস্টেম লস কী, লোডশেডিং কী, কারণ কী, প্রতিরোধ কীভাবে করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সর্বশেষে সমাজে সিস্টেম লস লোডশেডিংয়ের প্রভাব এটা আমরা ব্যাখ্যা করতে পেরেছি। এগুলো আমরা বুঝবো। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে সিস্টেম লস কী, সেটা তোমরা ভালো করে লিখবে এবং সিস্টেম লসের কারণ ও প্রতিকার ব্যাখ্যা করবে। লোডশেডিং কী ব্যাখ্যা করো, সেখানে কারণ এবং প্রতিকার দুটোই আছে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।